আরে আপনারা এসে গেছেন? দেখতে পাচ্ছেন অসুস্থ গাছের নিচে দাঁড়িয়ে আছি। তো ছোটোবেলায় শুনেছিলাম যে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। একটা গাছ লাগানো সহজ, কিন্তু 5টি গাছ সেটা শুধু কাজ নয়, বিশ্বযুদ্ধ। আজ আমাদের সঙ্গে রয়েছেন শ্যামল জানা। চলুন সৈনিক ওনার কাছ থেকে কিছু অবিশ্বাস্য যাত্রার গল্প। তো কেমন আছেন আপনি এখন? মোটামুটি ভালো। ভালো আছেন? তো আপনার এই যে গাছ লাগানোর পিছনে যে রহস্য বা আপনি কিভাবে শুরু করেছেন এটা? মানে অ্যাকচুয়ালি আমি 1999 সালে একবার অ্যাক্সিডেন্ট করি, বাইক অ্যাক্সিডেন্ট। 2001, 2002 তিনবারই আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমি ভাবি আমার জীবনের প্রত্যেকটা দিন জীবনের শেষ দিন, এই যে বেঁচে আছি এটা আমার জীবনের মানে বোনাস টাইম। লোকে বলে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে সেকাল। পৃথিবীতে প্রত্যেক দিন প্রায় 50,000 মানুষ মানে রাত্রে মানে ঘুমাতে যায় 800 কোটি মানুষ, সকালবেলা ঘুম থেকে ওঠে না প্রায় 50,000 মানুষ, মানে ঘুমের ঘোরে মারা যায়। আচ্ছা, সেই জন্য আমি ভেবে দেখলাম যে যখন বোনাস টাইম পেয়েছি সেটা কিছু করে যাব। সেটা কীভাবে করব আমার মতো একজন সাধারণ মানুষ। না আপনি তো মানে শিক্ষকতার লাইনে আছেন, তো সময় কি করে বের করতে পারেন আপনি? যেমন ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের এমনি প্রচুর ছুটি পাওয়া যায়, গরমের ছুটি, পুজোর ছুটি, যেগুলো লম্বা ছুটি, কিংবা শনিবার অনেক সাপ্তাহিক ছুটি থাকে। সেই ছুটিগুলো আমি পরিবারকে ফাঁকি দিয়ে, পরিবারের সময় না দিয়ে, সেটা আমি আমার বৃক্ষরোপণের যে স্বপ্ন, নেশা, সেই নেশার পেছনে আমি খরচ করি। মানে এই ধরুন গাছ লাগাতে গিয়ে কোনো সমস্যার প্রবলেম পড়েছেন এখনো পর্যন্ত? বা কেউ বিভিন্ন কিছু বলেছে? হ্যাঁ, সে অবশ্যই। গাছ অনেকেই পছন্দ করে না, গাছ লাগালে উপড়ে দেয়, কেউ বলে না আমার জমির পাশে লাগাবে না। সেই এখন কিন্তু আমি নিজের অনেক অভিজ্ঞ হয়ে গেছি। এখন মানুষের কোনো নিজস্ব জমির পাশে গাছ লাগাই না। সরকারি জমি, নদী পাড়, খাল পাড়, শ্মশান, পার্ক, এইসব জায়গায়। আপনি কি মানে গাছ লাগানোর আগে ভাবেন নাকি যে কোন কোন জায়গায় লাগাবো? না, অবশ্যই যেখানে লাগাবো দেখবো সেখানে গাছটা কারোর ব্যক্তিগত কারোর ক্ষতি করছে কিনা। আচ্ছা আচ্ছা। এবারে সেইভাবে দেখি। এবং ধরুন রোড সাইড, যে রোড বাড়বে, ডবল লেন হয়নি, সিঙ্গেল লেন, সেটা তো অবশ্যই কিছুদিন পরে অবশ্যই বাড়বে। আচ্ছা, তো কি বলে এখনো পর্যন্ত কত জায়গায় গাছ লাগিয়েছেন আপনি? আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে 23টা জেলা রয়েছে, পশ্চিমবঙ্গের 23টা জেলা, ভারতবর্ষের 28টা রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, মোট 36টা, 28টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 6টি, মোট 34টা কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যের মধ্যে বটগাছ রোপণ করেছি। সেটা নর্থ ইস্টে যে 7 সিস্টার্স, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, সিকিম, বিহার, অন্ধ্র, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, মহারাষ্ট্র, গোয়া, দাদরা হাভেলি, দমন দিউ, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, ছত্তিশগড় রয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, কাশ্মীর এবং জম্মু কাশ্মীর এবং লাদাখ। আর বাকি রয়েছে আমার দুটো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ। এটা যাব। আর ভারতের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশে গেছি বটবৃক্ষরোপণ যাত্রায়। কিন্তু আগামী দিনে ইচ্ছা রয়েছে শ্রীলঙ্কায় বটবৃক্ষরোপণের যাত্রা করার। তো আপনি এই বট গাছ, অনেক তো গাছ আছে, তো আপনি এই বট গাছটাকে কেন বেছে নিয়েছেন? তো বটগাছ হচ্ছে আমাদের ভারতের ন্যাশনাল ট্রি, জাতীয় বৃক্ষ। বটগাছ দীর্ঘজীবী গাছ, 700-800 বছর বাঁচে। বটগাছের ফল পাখিদের প্রিয় ফল। আর বটগাছের যে কাঠ, সেটা না হবে জ্বালানি কিংবা ফার্নিচার হয় না, যার জন্য মানুষ কিন্তু এই গাছটাকে কেটে নেয় না। আর বটগাছ একটা নিজেই ইকোসিস্টেম। বটগাছের প্রচুর পরিমাণে বটগাছ অক্সিজেন দেয়। একটা বড় বটগাছ, বিজ্ঞানের বিশেষজ্ঞরা বলছেন প্রায় 70-80 লাখ টাকার অক্সিজেন প্রত্যেক দিন পরিবেশে ফিরিয়ে দেয়। আচ্ছা, আপনাদের কাঁথি এরিয়াতে এখনো পর্যন্ত কটা গাছ লাগানো হয়েছে? মানে আমি সেইভাবে মানে টোটাল আমার জীবনে 2270টা বটবৃক্ষ রোপণ করেছি। কাঁথিতেও প্রচুর গাছ লাগিয়েছি। এবারে আগামী দিনে আমি একটা ছোট চারা গাছের নার্সারি করছি, 10,000 বট গাছ সেটা বড় করব। 10 ফুট 15 ফুট হাইট, যেটা উঁচু, গরু এবং ছাগলের মুখ মানে খাওয়ার সুযোগ পাবে না, সেইভাবেই রোপণ করব। আর এই যে বট গাছটা এটা দেখছেন এই মুহূর্তে, আচ্ছা, এই বট গাছটা কিন্তু আমারই লাগানো এবং বহু মানুষের সাহায্য বা ভালোবাসা বা শুভকামনা প্রার্থনায় রয়েছে। পাশেও আর একটা রয়েছে। এই মোটামুটি প্রচেষ্টা চলছে, এটাই। আপনি এখনো পর্যন্ত কারোর থেকে হেল্প পেয়েছেন বা আপনাকে করতে চেষ্টা করেছে? না, কিছু মানুষ রয়েছেন, আমি যেমন বটবৃক্ষরোপণ যাত্রা করি, কেউ হয়তো আমাকে ট্রেনের টিকিট ডেকে বলছেন, শ্যামলবাবু আপনি এত কষ্টের কাজ করছেন, আপনি কিভাবে যান? আমি বললাম দেখুন, বাস, ট্রেন, অটো, টোটো, হেঁটে। বলছে দেখুন, কিছু যদি মনে না করেন, আমি একটা ট্রেনের টিকিট কেটে দেবো,
কেউ কেউ বলছে আমি জল বোতল কিনে দিচ্ছি, আপনি সফরে জল বোতল খাবেন। কেউ হয়তো ফেসবুক সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড ওরা বাড়িতে ডেকে রাখছে, কেউ খেতে দিচ্ছে। এইভাবে যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, পথে নামলে পথ পাবেন। আমি যখন প্রথম শুরু করি তখন ভাবিনি যে এত গাছ রোপণ করতে পারবো। আমার সব গাছ বেঁচে নেই, কিন্তু অনেক গাছ বেঁচে আছে, যেগুলো মরে গেছে সেগুলোকে অবশ্যই রিপ্লেস করব। এবং শুধু আমার যে মন্ত্র থাকবো না কো বদ্ধ ঘরে, বৃক্ষরোপণ বিশ্বজুড়ে সারা পৃথিবীকে নিজের বাগান মনে করে আমার যে 5,000 বট বৃক্ষরোপণ যাত্রার যে স্বপ্ন, সেটা পূরণ হয়ে গেলে আগামী দিনে 10,000, 50,000, 1 লাখের লক্ষ্যে এগিয়ে যাব। আপনি যে এত গাছ লাগাচ্ছেন তো বিভিন্ন জায়গায় লাগিয়ে এসেছেন, তো এগুলো ধরুন কোনোটা ধরো বাঁচেনি বা এগুলোকে পরিচর্যা করার কোনো বিকল্প আপনি ভেবেছেন? না, অবশ্যই দেখুন অভিজ্ঞতা বাড়ছে। প্রথম যখন শুরু করি তখন অভিজ্ঞতা কম ছিল, ছোট গাছ লাগাতাম, সেগুলো অনেকটা সার্ভাইভ করতে পারেনি, কিছু গাছ অবশ্যই মরেছে। আপনি মানুষ কিন্তু 100% সাকসেস কোনো দিন হয় না, আমিও সফল নই। যেসব গাছগুলো মরে গেছে সেগুলো আপ্রাণভাবে সেই সব জায়গায় আবার নতুনভাবে বৃক্ষরোপণ করব। আর এই যে সারা ভারত পৃথিবী জুড়ে বট বৃক্ষরোপণ যাত্রা, এটা আমার স্মারক যাত্রা। শুধু মানুষকে একটু সচেতন করার লক্ষ্য, যে আমি যদি একজন সাধারণ মানুষ গ্রাম থেকে গিয়ে শুধু কাঁথি থেকে গিয়ে ওয়াঘা, আটারি বর্ডার, পাকিস্তান বর্ডারে বটগাছ লাগাতে পারি, কিংবা কন্যাকুমারীতে বটগাছ রোপণ করতে পারি, কিংবা নর্থ ইস্টের ত্রিপুরায় বট বৃক্ষরোপণ করতে পারি, আমরা কেন আমাদের বাড়ির ছাদে কিংবা বাড়ির পাশে জায়গা থাকা সত্ত্বেও একটা সুপারি গাছ লাগাতে পারবো না, একটা তুলসী গাছ লাগাতে পারবো না, মানি প্ল্যান্ট কেন রোপণ করবো না? এই সচেতনতার বার্তা নিয়ে আমার এই বট বৃক্ষরোপণ যাত্রা। এবং আগামী দিনে যেটা আমি বললাম 10,000 বট বৃক্ষরোপণ, মানে যেটা নার্সারি করছি, সেটা হয়ে গেলে কিন্তু আমার নিজস্ব জেলায়, নিজস্ব রাজ্যে এই 10,000, 50,000, 1 লাখ বট গাছ রোপণ করেই ছাড়বো। এবং অনেকে বলেন যে গাছ লাগাবো, জায়গা কোথায়? ইচ্ছা থাকলে অবশ্যই উপায় আছে। সেটা অবশ্যই। তো আমার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে আমি ব্যবহার করি, যে এই যে গাছগুলো বাইরে বাইরে রোপণ করি, এগুলো আমার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডরা লক্ষ্য করেন, আমাকে নিয়মিত ছবি পাঠান। তার মধ্যে কিছু ছবি হয়তো পাই না, অনেক অচেনা জায়গায় রোপণ করেছি ভিন রাজ্যে, সেগুলো হয়তো পাই না। কিন্তু এই যাত্রাগুলো আমার এই যে স্মারক যাত্রার অংশ হিসাবে আমার কষ্ট লাগে না, কারণ কি এই সফরগুলো অনেক কষ্টে, শারীরিক, মানসিক এবং আর্থিক ধকল থাকে। এইগুলো করার পরে যখন এই গাছগুলো বেড়ে উঠছে, পাখিরা গান গাইছে, তখন কিন্তু সেটা পরম পাওয়া হয়ে থাকে। আপনি যখন গাছ লাগাতে যান তো আপনাকে দেখে কিছু মানুষ আসে নাকি আপনাকে ডাকতে ওদেরকে? না, প্রথম যখন শুরু করি আমি 2000 সাল থেকে ছোট ছোট পায়ে যখন শুরু করি, অনেকে আমাকে পাগলের ডাক ডেকেছিল। তখন পাগল বলে ডাকতো যে বট গাছ রোপণ করছে, কি হবে? বট গাছ লাগালে কি হয়? না জ্বালানি হবে, না ফার্নিচার হবে, কী লাভ? এ ফলও দেয় না। তো আমি সেই পাগলের ডাক শুনতে শুনতে ছোট ছোট পায়ে যখন এগিয়ে গেলাম, তখন যাকেই ডাকতাম আমার সঙ্গ দিত না। এখন মোটামুটি আমি কাউকে ডাকলে, এখন 10 জনকে ডাকলে 7 জন অন্তত আমার পাশে এসে দাঁড়ান, আমার সঙ্গে থাকেন। ওনাদের নতমস্তকে কুনিশ প্রণাম জানাই, যারা আমাকে সাহায্য সহযোগিতা করেন। কেউ গাছ দিচ্ছেন, কেউ কিংবা আমাকে মানে গাছ বেড়া দান করছেন, আর এগুলো আমার মানে পরম পাওয়া হয়ে থাকছে। তো আপনি যে গাছ লাগাচ্ছেন এগুলো কি নিজের টাকা থেকে খরচা করছেন নাকি কেউ আপনাকে ডোনেশন দিচ্ছে? না, নিজের বেতন থেকে করি। এখন কিছু মানুষ নিজের ছেলের ধরুন জন্মদিনে বলছে, স্যার 5টা গাছ আমি দিচ্ছি, একটু লাগিয়ে দেবেন। মানে এখন আমাকে মাধ্যম হিসাবে ওনারা বেছে নিয়েছেন। মানে এটা মানে ভাবিনি কোনোদিন যে এত মানুষ আমাকে সত্যি সত্যি বিশ্বাস করবে, ভরসা করবে। এবং ওনাদের আস্থা যে শ্যামল জানা বোধ হয় সত্যি সত্যি 5,000 নয় 5 লাখ বট বৃক্ষরোপণ এবং রক্ষা করেই ছাড়বে। তো এরপরে কোথায় প্ল্যান আছে আপনার গাছ লাগানো? তো যেটা ভারতবর্ষের দুটো এই কেন্দ্রশাসিত অঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ, আর সেই সঙ্গে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, অশোক বনে, সেখানে বট বৃক্ষরোপণ করুন। এখানে আমাদের রাবণ আমাদের সীতা দেবীকে হরণ করে অশোক বাটিকায় রেখেছিলেন, সেখানে যাব। সেখানে যোগাযোগ হয়ে গেছে, আন্দামানেও যোগাযোগ হয়ে গেছে। এবার ছুটির ব্যাপার আছে, তারপর একটু মানে আর্থিক ব্যাপার আছে, যেহেতু এগুলো সমুদ্র বেষ্টিত এলাকা, সেগুলো যেতে হবে। আর যেহেতু আমি শুনছি নতুন 5টি জেলা আমাদের হয়েছে, সে হবে আগামী দিনে, সেগুলো রোপণ করব। আর আমার ছুটির দিন পেলেই আমার বিভিন্ন এবারে আমার রাজ্যর যে বিভিন্ন জেলাগুলো রয়েছে, জেলা ওয়াইজ 100, 500, 1000 পিস করে বটগাছ রোপণ করব, এটাই আমার প্রতিশ্রুতি। মানে আপনি প্রথম নিজে থেকে শুরু করেছিলেন, তারপরে আপনাকে বিভিন্ন জায়গা থেকে মানে ডাক দেয় আপনাকে গাছ লাগানোর জন্য? একদম। এখন বহু মানুষ আমাকে ডাকেন, মানে আশা করি এখন যদি আমার প্রায় 50-60 হাজার গ্রাম থেকে আমার ডাক আছে, প্রত্যেকটা গ্রাম থেকে আমার ডাক আছে, যেটা আমি সত্যি জীবনে ভাবিনি। মানে এইভাবে আমাকে মানুষ ভালোবাসা দেবে, ডাকবে, বিশ্বাস করবে, কিংবা মানুষ কিন্তু জেগে গেছে। শুধু আমি কিন্তু রোপণ করছি না, আমার এই সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখে
প্রচুর মানুষ বট বৃক্ষরোপণ করছেন, গাছ বড় করছেন এবং ছবিগুলো আমাকে পাঠিয়েছেন যে স্যার আপনাকে দেখে শুরু করছি, দেখুন এই গাছটা বড় হয়েছে। মানে তখন না এই গাছগুলো মানে জীবনে মানে পরম পাওয়া, যে আমি কত একা কত জায়গায় লাগাতে পারবো, সব জায়গায় পৌঁছাতে পারবো না। এমন কিছু জায়গায় আছে যেখানে কিন্তু বট গাছ লাগানো সম্ভব এবং বেঁচে থাকাও সম্ভব, যেখানে কোনো পাশাপাশি কোনো মানে মানুষের মানে দাবিযুক্ত জায়গা নেই, মানে সরকারি জায়গা ফাঁকা নদী পার, সেখানে ওনারা রোপণ করছেন। এবং বিভিন্ন সংস্থা কিন্তু এখন জেগে গেছে, ওনারাও বট গাছ রোপণ করছেন, রক্ষা করছেন। আর বিভিন্ন এখন কিছু নার্সারি আছে কাঁথিতে, ওনারাও বট চারা তৈরি করে বিক্রি করছেন। মানে কোনোদিন ভাবিনি যে বট গাছের চারা নার্সারি হবে, চারা নার্সারিতে বট গাছ পাওয়া যাবে। লোকের ধারণা ছিল যে দেওয়ালে হয়, এদিক সেদিক হয়, সেইগুলো হয়তো মানে প্রাকৃতিকভাবে বট গাছ হয়ে যায়। কিন্তু এখন কিন্তু প্রচুর মানুষ এটা চেষ্টা করছেন। যখন পথে ঘাটে দেখি, আমি লাগাইনি অথচ বট গাছগুলো কেউ লাগিয়েছে, সেটা বোঝা যায় যে বট কোন গাছটা লাগানো, সেটা বড় হয়ে উঠছে। মানে সেগুলো সত্যি একদম ভাবনার বাইরে। এখন ধরুন মানে রাস্তাঘাট ডেভেলপের জন্য বিভিন্ন জায়গায় গাছ ফাছ কেটে দিচ্ছে অকারণে। তো আপনার কি মনে হয় এগুলো কাটা দরকার? মানে যেখানে দরকার নেই, ধরুন এখন আপনার যেখানে কুম্ভ মেলা হয় দেখছি ওই জায়গায় লোকেরা স্নান করতে আসে, তো তার জন্যে রাস্তা নাকি তারা চওড়া করবে, তো পাশাপাশি অনেক গাছগুলোই কেটে ফেলছে। তো এই বিষয়ে কি বলতে চান আপনি সরকার? দেখুন, প্রত্যেকের কাছে হাত জোড় করে অনুরোধ থাকবে, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, শুধু স্লোগানে নয় বাস্তবায়ন করুন। যেখানে যেখানে উন্নয়নের দরকার অবশ্যই উন্নয়ন হোক, গাছকে রেখে, গাছকে কেটে কোনো মতে উন্নয়ন করা যাবে না। গাছকে রক্ষা করুন। আমরা দেখছি কি নগরায়ন হচ্ছে, নগর তৈরি হচ্ছে, গাছ কেটে ফ্লাইওভার তৈরি হচ্ছে, হোক, কিন্তু তার বিকল্প গাছ লাগানো হোক। এই ফ্লাইওভার তৈরি হচ্ছে, ফ্লাইওভারের গায়ে ছবি আঁকছি গাছের, দিয়ে লিখে দিচ্ছি একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। মানুষ জাতি কিন্তু সংকটে রয়েছে, ডাইনোসরের মতো আমরা মানুষ জাতি কিন্তু একদিন পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যাব যদি আমরা সকলে সচেতন নই। প্ল্যান মাফিক এই উন্নয়ন হোক, সংস্কার হোক, অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, উন্নয়ন ডেভেলপ হচ্ছে, হওয়া উচিত, কিন্তু সেটা প্রকৃতিকে রক্ষা করে, মানুষ জাতিকে রক্ষা করে এটা করা অবশ্যই উচিত বলে মনে করি। তো আপনার নেক্সট প্রজেক্ট আপনার নদীয়ার কৃষ্ণনগরে আছে? হ্যাঁ, কৃষ্ণনগরে যাব। আমার যেটা আমাদের ভারতবর্ষের উপর দিয়ে যে কয়েকটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, সেই কর্কটক্রান্তি রেখা উপরেই আমি বট গাছ রোপণ করতে চাই সেই এলাকায়। এটা করার মূল উদ্দেশ্য যে মানুষকে মানে দুটো জিনিস জানানো, যে আমাদের কর্কটক্রান্তি রেখা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, অনেকে জানে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যদি কাঁথি থেকে গিয়ে কর্কটক্রান্তি রেখার উপরে গাছ লাগানোর সুযোগ পাই, জায়গা খুঁজে পাই, তাহলে ওই এলাকার মানুষ কেন পাবে না, বা আমার কাঁথির মানুষ বা সারা পৃথিবীর মানুষ মানে কেন বৃক্ষরোপণ করবে না? এই ছুটির দিনে আমার যাওয়া, বহু মানুষ আমাকে আমন্ত্রণ করেছেন, কেউ বা বলছেন স্যার আমার বাড়িতে থাকুন, বিভিন্ন একজন গেস্ট হাউসের মালিক আমাকে ফোন করেছেন যে স্যার আমার বাড়িতে থাকুন, আমি আপনার সঙ্গে আছি। মানে এগুলোই পরম পাওয়া, যে মানুষ কিন্তু জাগছে, যে শুধু সোশ্যাল মিডিয়াকে শুধু এই নাচ গান বা এমনি বিনোদনের মাধ্যমে নয়, প্রত্যেকের কাছে হাত জোড় করতে থাকবে, যারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে প্রত্যেকে একটি অন্তত যে কোনো ধরনের গাছ রোপণ করুন, রক্ষা করুন, এটা আমার আবেদন থাকবে প্রত্যেকের কাছে। আচ্ছা, আপনাকে জানাতে গেলে তো কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে? দেখুন, আমাকে জানাতে হবে, জানালে তো আনন্দ পাবো, কিন্তু যারা আমাকে জানাবেন আপনারা দয়া করে নিজের পাশের এলাকায় দেখুন, নিজেরাই গাছ সংগ্রহ করুন। আর যদি বট গাছ প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন। সোশ্যাল মিডিয়া আমার ফেসবুক রয়েছে, সেখানে ইনবক্সে মেসেজ করতে পারেন। আর যেহেতু ফোন নাম্বারটা আমি দিতে পারি না, কারণ কি ফোন নাম্বার প্রচুর মানে এদিক ওদিক ফোনগুলো আসে, কেউ মানে বিভিন্নভাবে রাত্রে ফোন করে, মানে সেটা সোশ্যাল মিডিয়া সেই জন্য নাম্বারটা দিইনি। এমনি ইনবক্সে মেসেজ করলে আমি অবশ্যই উত্তর দেবো। আর গাছ যদি কেউ বট গাছ লাগাতে চান, জায়গা ঠিক করলে আমাকে বলবেন, অবশ্যই ছুটির দিনে চেষ্টা করব সেই গ্রামে, সেই শহরে বা নদী পার খালপাড়ে গিয়ে অবশ্যই বট বৃক্ষরোপণ করে দেবো। রক্ষা করবেন আপনারা দয়া করে, এটাই আমার আবেদন। যেমন এখানে একটা গাছ মানে আমি লাগাইনি, এই বট গাছটা মানে সেই ছোটোটা এটা কেউ লাগিয়েছে, এইবারে কি হচ্ছে বট গাছ, এই যে এটা একটা বট অসত্য, দুটো লাগিয়েছে। এবারে এটা হচ্ছে পাওয়া। এখন অনেকে আমাকে বলছে আমাকে হারাবে সংখ্যায়, তাহলে আমাকে হারালে আমারই লাভ। আমার আনন্দ যে না, আমি অন্তত মানুষের মনে ঢুকাতে পেরেছি যে এটা মানে আমার সফলতা, যে মানুষকে জাগাতে পেরেছি যে বট গাছও লাগানো যায়। বট গাছ আমি এই দুটো দেখো, এটা আমার লাগানো নয়,
মানে সত্যি পাওনা, এটাই আমার ভালো লাগা, ভালো মানে স্বপ্ন পূরণ। আচ্ছা, আপনি এই সব যে গাছগুলো আছে এগুলোতে ক্যান্সার হয় না কি একটা? হ্যাঁ, পার্থেনিয়াম। পার্থেনিয়ামটা এগুলোকে ওঠানোর আপনি কোনো না। যেহেতু আপনার কাছে অনেকে হাত বাড়ায় সাহায্যে, না। তাদেরকে নিয়ে তো আপনি একটা প্ল্যান করতে পারেন যে ক্লিনিং এর একটা পার্ট। না, এটা করবো, এটা এবছরই ভাবনায় ছিল। এবার এই গরমের ছুটিতে এটা করার ইচ্ছা ছিল যে পার্থেনিয়ামটা লবণ জল দিয়ে স্প্রে করলেই মরে যায়। মানে বছরে মিনিমাম 5-7 বার স্প্রে করতে হবে। আচ্ছা, মানে একবার করলে কি হয়তো করতে গাছটা হবে? ঝিমে গেল, লবণ জল। আর কিছু না? না, ও করলেই ঝিমিয়ে যাবে। এবারে কী হবে, বছরে 5-7 বার মাত্র। একে নির্মূল করতে গেলে কিন্তু মানে একবার স্প্রে করলে হবে না, 5-7 বার মারলাম, আবার পড়ে গেল। এই যে ফুল হয়ে গেছে, এ লাখ লাখ কোটি কোটি গাছ হবে, একটা গাছ থেকে লাখ লাখ কোটি কোটি গাছ হবে। পরপর পুরো বাংলা নয়, ভারতবর্ষে ছড়িয়ে গেছে। এ নাকি মায়ের মানে মারাত্মক ক্ষতিকারক গাছ। হ্যাঁ, আপনি তাহলে তো এই ইনিশিয়েটিভটা নিতেই পারেন। না, এরপরে এটা এবারে এটা আপনি নেওয়ার- তো আটকে যাচ্ছেন নিজের একটা জোনে। না, এটাও করব আসলে। মানে অনেক এটা করতে গেলেও আর্থিক আর সময়ের ব্যাপার একটা আছে, সেটাও অবশ্যই এটা ভাবনায় রয়েছে। এবছরই ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে করা হয়নি। আগামী বছরতে আমি অবশ্যই এটা ভাবনায় রয়েছে। এটা মানে বাস্তবিক এটা না, আরো অনেক হয় না, লোক গাছ তো লাগিয়ে দিচ্ছে কিন্তু গাছের নিচে এক গাদা প্লাস্টিক পড়ে আছে। না, সেটা এইসব জিনিসগুলোকে একটু আমরা সবাই মিলে যদি করি আসলে মানে এই যে প্লাস্টিকটা মানে আমাদের মানুষ জীবনে এমনভাবে জড়িয়ে গেছে, মানে আমরা না চাইলেও সেটাকে মানে শেষ করতে গেলে কিন্তু মারাত্মকভাবে প্রত্যেকে সচেতন হতে হবে। সে স্কুল লাইফ থেকেই শুরু করতে হবে এই সচেতনতা। কিন্তু স্কুল লাইফে শুরু করতে গেলে সেখানেই চিপস ধরে দেওয়া হচ্ছে। চিপসের প্যাকেট, চকলেট প্যাকেট সবই সেই প্লাস্টিক। মানে এর থেকে মুক্তির কি আশা আছে আমার সত্যি ভাবনার বাইরে। কত 1-2 জন হয়তো প্লাস্টিক মানে নিয়ে যাচ্ছে, বাজার করতে যাচ্ছে এমনি নাইলনের ব্যাগ নিয়ে, কিন্তু সেটা কতদিন? মানে 1-2 জনের করলে হবে না, প্রত্যেককে অবশ্যই জাগতে হবে, নাহলে মানুষ জাতি শুধু এই সেদিন দেখছিলাম একটা সুন্দরবনের কোথাও একটা নদীতে মানে ওষুধের শিশির পাওয়া যাচ্ছে, মানে এই কফ সিরাপের শিশি একদম প্রত্যন্ত এলাকায়, যেখানে তিমি মাছের পেটেও প্লাস্টিক পাওয়া যাচ্ছে। মানে সে ভাবনার বাইরে যে আমরা নিজেদের স্বার্থে আমরা পুরো জীব বৈচিত্র্যটাকে ধ্বংস করে দিচ্ছি। মানে মানুষ জাতিকে ভাবতে হবে কিন্তু, নাহলে একদিন আমরাও ডাইনোসরের মতো পৃথিবী থেকে সেই জীবাশ্ম হয়েই থেকে যাবো। এই তা আপনি তাহলে এখন বাড়ি বাড়ি যাব, বাড়ি আছে। কালকে যেহেতু আমি যাব ওইখানে নদিয়ার এই যে কৃষ্ণনগর, সেটা একটা প্রোগ্রাম সেট করতে হবে। আর এখন আপনাকে মানে ফ্যামিলির তো অনেক কথা শুনতে হয়, হ্যাঁ না একটু অবশ্যই শুনতে হবে। দিতে পারেন না, এখন পরিবার আমার পাশে দুর্দান্তভাবে পাশে থাকে। তাহলে এতক্ষণ মানে আপনি বললেন যে মানে দেখতে গেলে আপনার ব্যাপারেই আপনি প্রশংসা করছিলেন বা কিছু একটা, যে লোক কিভাবে আপনার পাশে আছে। আপনি এবার এমন কিছু একটা আমাদের সাথে শেয়ার করুন যেটা কিনা আপনি চান, যেটা আপনার সাথে হওয়া উচিত, বা আপনার যেটা মনে হয় যে হ্যাঁ এটা হলে আমার এই জার্নি আমি আরও ইজিলি আমি এগাতে পারবো। দেখুন, জার্নি বলতে আমার স্বপ্ন সেদিন পূর্ণ হবে যেদিন প্রত্যেকটা মানুষ মানে নিজে সচেতন হয়ে নিজের বাড়ির পাশে গাছ রোপণ করবে। সে বট গাছ হোক কিংবা অন্য গাছ হোক, যে কোনো ধরনের গাছ, সেটা আমার সফল বলে মনে করবো আমি। আপনি বট গাছটাকে যেহেতু বেছে নিয়েছেন, বট গাছ বাড়তে তো অনেক সময় লাগে, তো আপনি কি এই এক্সপেকটেশনে রেখেছেন যে হ্যাঁ একদিন বড় হবে আমি সেই ছায়াতে দাঁড়াবো? না, এখন কিছু গাছ আমার 25 বছরে কিছু গাছ তো অবশ্যই বড় হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু স্লোতে প্রথম আমি একদম স্লো মোশনে গাছ লাগিয়েছিলাম বছরে কম সংখ্যায়। তারপর যখন দেখলাম না যে বেশি পরিমাণ গাছের প্রয়োজন রয়েছে, তখন কিন্তু আমার সেগুলো পরম্পরা হয়ে থাকছে যে সেগুলো আমাদের করতে হবে। আপনি কেন গাছ লাগানোটাই কেন বেছে নিলেন? অনেক কিছুই তো সোশ্যাল ওয়ার্ক থাকে। তো গাছ লাগানোটা ব্যাপারটা হচ্ছে আমি হয়তো এমনি সামাজিক যেটা কাজগুলো কাউকে বই খাতা পেন দিয়ে 2-4 জনের পাশে দাঁড়াতে পারবো, আমার মতো সাধারণ মানুষ। আমি তো অনিল আম্বানি বা মুকেশ আম্বানি নই, আম্বানি পরিবারের। আমার মতো ছোট মানুষ, আমি কী বা করতে পারি? তো যেটা দেখলাম সার্বজনিকভাবে যেটা মানুষের পাশে থাকা যাবে, আগামী প্রজন্মের পাশে থাকা যাবে, সেই একমাত্র সমাধান হচ্ছে বৃক্ষরোপণ। যেটা আমি একটা গাছ কিন্তু হাজার হাজার মানুষের কাজে লাগতে পারে। আপনার সব থেকে পুরনো গাছ কত সালে লাগিয়েছেন? রয়েছে 2001-2 সালে রয়েছে, কাঁথি স্টেশনে রয়েছে, তারপর আমার এদিকে শৌলা সমুদ্র সৈকতের পাশে রয়েছে। এই আমরা যে সদ্য যে গাছটা দেখলাম সেটা কত বছরের? এইটা 2-3 বছরের গাছ। তাহলে অনেক গাছ বড় হয়েছে, আপনি সেটাও দেখেছেন? তাহলে অবশ্যই সেগুলোও রয়েছে।
তাহলে আপনাকে কোনো প্রবলেম মানে এমন কোনো যেটা কিনা হ্যাঁ এবার আমি কাজ ছেড়ে দেবো, আমার এই জিনিসটা আর না, ভালো লাগে, এটা এরকম নেশা কোনোদিনও না। এই জিনিসটা ফিল হয় না, সেটা আসে মাঝে মাঝে, হয়তো কিছু কিছু পেশার চাপ টাপ আসে যে আমাদের ছাড়া কেন কাজ হচ্ছে। তো সেই চাপগুলোকে চাপ মনে করি না, কারণ কি এটা আমার নেশা হয়ে গেছে। ছলে বলে কৌশলে আমার এটা করতেই হবে, এই কাজগুলো না করলে যেন আমি মানে জীবনটা আমার বেকার। আপনি দুদিক সামলান কিভাবে, মানে একদিকে আপনি শিক্ষকতার দিকটাও দেখছেন আর একদিকে এইগুলো দুদিক না, সামলান? দুদিক নয়, তিন দিক। তিন দিক শিক্ষকতা, নেশা প্লাস পরিবার। হ্যাঁ, মানে ইচ্ছা থাকলে উপায় হয়। দেখুন, যে নেশা করে তাকে যতই আপনি বাধা দিন, হাত পা বেঁধে রাখুন, সে দেখবেন হাত পা খুলে দিলে কিংবা কোনো সেন্টারে রাখলেও সে ফিরে এসে দেখবেন ম্যাক্সিমামই নেশা করে। আমার ওই বৃক্ষরোপণটা একটা নেশা। এটা ছাড়া আমি বাঁচতে পারবো না। পরিবার, আমার গিন্নি আমাকে প্রথম একটু তো ওর কষ্ট হতো, যখন দেখলো না এই লোকটা সত্যি সত্যি এটা না করলে ভালো থাকবে না, এখন ও সাপোর্ট করে দারুণ। আর যেটা স্কুল রয়েছে, স্কুল তো দারুণ একদম মানে খুব ভালো জায়গায় একটা স্কুলে আমি রয়েছি, প্রাথমিক স্কুলে। তো সেখানে কিন্তু আমার যেটা বৈধ ছুটি রয়েছে, গরমের ছুটি, পুজোর ছুটি, সেসব ছুটিগুলো থেকে আমি করি, মানে সেই ছুটি থেকে করা। আর একটা রয়েছে স্কুল লাইফ, ফ্যামিলি লাইফ, আর ব্যক্তিগতভাবেই কোনো আমি আনন্দ করি না। এই সব মানে আনন্দ বলতে এই বৃক্ষরোপণ এবং রক্ষায় আমার আনন্দ। আপনি মানে এখন তো অনেকটা জার্নি হয়ে গেছে, আপনি তবুও এই যে 2000 কত একটা 270, মানে এখানে 66 আছে, আরও 4টি 270 খানা গাছ আপনি লাগিয়েই দিয়েছেন। আপনার আর কি হেল্প লাগতে পারে যেটা মনে হয় যে হ্যাঁ এই হেল্পটা হলে আমার অনেক সুবিধা হয়? না, আমি যেটা চারা গাছের নার্সারি করছি সেটা আপাতত 10,000-এর শুরু করছি। হ্যাঁ। সেটা 10,000 না করে সেটা পরপর 5 লাখে যাব। কিছু মানে আর্থিক অবশ্যই সমস্যা রয়েছে, কেন 10 লাখ বট গাছ, মানে এই গাছগুলো তৈরি করতে প্রায় 30-40 টাকা খরচ পড়বে। সেটা নিজের বেতন থেকে হয়তো করা সম্ভব হয় না। কিছু মানুষ সাহায্য অবশ্যই করেন, পাশে থাকেন, কিন্তু সেটা জানি না কীভাবে স্বপ্ন পূরণ হবে। হয়তো একদিন হবে, আমি সেই স্বপ্নে বেঁচে আছি যে একদিন আমি 5 লাখ চারা নিজেই তৈরি করে নিজেই রোপণ করব, রক্ষা করব। সেটা হয়তো কিছু মানুষ হয়তো আমাকে পাশে এসে স্বেচ্ছায় দাঁড়াতে পারে, কিংবা কেউ নিজেও আমার সঙ্গে বৃক্ষরোপণ করতে পারে। আপনি কিছু এনজিওর কাছেও তো হেল্প নিতেই পারেন যদি দেখুন, এনজিওটা অনেকে করছেন, তারা নিজেদের ব্যানারে করেন। এবারে আমার মাধ্যমে আমার স্বপ্ন আমাকেই পূরণ করতে হবে। ওনাদেরও বলবো, আবেদন করব, ওনারা যদি পাশে থাকেন অবশ্যই প্রত্যেকের সাহায্য অবশ্যই আমি নেব। কেন ছলে বলে কৌশলে কিংবা ভিক্ষা করে হলেও আমি 5,000 বট বৃক্ষরোপণ আপাতত যেটা লক্ষ্য, সেটা পূরণ করার পরে আমি লক্ষ্যমাত্রাটা বড় করব। তখন আমি বহু মানুষকে ডাকছি, এখন ওনারা ভাবেন যে না, শ্যামল জানার সঙ্গে থাকা উচিত, থাকবো। অনেকে আসছেন, এই জন্য আমি আপ্লুত, আনন্দিত, গর্বিত। তাহলে আপনি শুরু করেছিলেন কিন্তু জার্নিটা একা শুরু হলে এখন এই যাত্রা এখন একার নেই। বহু মানুষ আমাকে সমালোচনার মাধ্যমে আমার পাশে থাকছেন। সেই সমস্ত সমালোচক বন্ধুদেরও নতমস্তকে কুর্নিশ জানাই, কারণ সমালোচনা ছাড়া কোনো কাজ কিন্তু আগে এগাতে পারে না। সমালোচকরাও নিজেদের অজান্তে আমার উপকার করছেন, ওনারা আমার যে জেদটাকে বাড়িয়ে আমার স্বপ্ন পূরণে ওনারাও সাথী হচ্ছেন। এই জন্য আমি আগামী দিনে অবশ্যই চেষ্টা করব সমালোচক বন্ধুদের পরিবারের মায়ের নামেও গাছ রোপণ করব। আপনি কোনো এইসব গাছ টাছ লাগাতে গিয়ে কোনো মানে লোকালি কোনো পলিটিক্যালি আপনি কোনো প্রবলেম ফেস করেছেন? না, এখন পর্যন্ত করিনি। বহু মানুষ মানে বৃক্ষরোপণ ভালোবাসেন, মানে হয়তো ট্রেনে সফরের সময় হয়তো আমার কেউ গাছ তুলে ট্রেনের বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, যে গাছ লাগাচ্ছি ঝোপঝাড় কেন এই ট্রেনের সিটের তলায় বা সিটের পাশে থাকবে, এরকম বহু মানুষ চেষ্টা করেছে, কিন্তু আমি ভেঙে পড়িনি। আর স্থানীয় মানুষেরা পাশে থাকেন। প্রথম আমাকে পাগল বলে ডাকতো, যে কী লাভ বট গাছ লাগাচ্ছে। এখন কিন্তু আমার সত্যি আমার ভালো লাগে, ওনারাই ডেকে আমাকে ডাকেন, সঙ্গে থাকার বার্তা দেন, কী সাহায্য লাগবে ওনারা জানতে চান। ওনাদেরও আমি আমন্ত্রণ করব, পরে অবশ্যই এই করব। তা আপনি এই ইয়াংস্টারদেরকে কি বলবেন এই বিষয়ে? প্রত্যেকের কাছে হাত জোড় করে থাকবে, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। স্লোগান আমরা প্রত্যেকে দিই, বইয়ের পাতায় পড়েছি, স্কুলে স্লোগান দিয়েছি, কিন্তু বাস্তবায়ন করতে হবে। বাস্তব কিন্তু অনেক কঠিন। পরিবেশ যেভাবে টেম্পারেচার বাড়ছে, জুন মাসেও 40, 42, 45 ডিগ্রি, এবছর শুনছি এল নিনোর প্রভাবে বৃষ্টি 60% কম হবে। প্রত্যেকের কাছে অবশ্যই বার্তা থাকবে, অনুরোধ থাকবে, গাছ লাগান, যে কোনো ধরন গাছ, শুধু যে আমি বট গাছ রোপণ করছি এমন নয়। কেউ পারলে একটি আমের আঁটি ফেলুন, তাল গাছের বীজ ফেলুন, কিংবা নিম গাছের বীজ সেগুলোও ফেলুন। বাড়ির ছাদে যদি জায়গা থাকে ছোট্ট টবে একটি
একটি মানি প্ল্যান্ট রোপণ করুন, অন্তত একটি তুলসী গাছও রোপণ করুন। এই যে বাড়ির পাশে একটি ঘাস হয়েছে সেটাকে আমরা এই কোদাল দিয়ে চেঁচে দিয়ে ঢালাই করে দিচ্ছি, সেই ঘাসগুলোও কিন্তু প্রকৃতির ইকোসিস্টেমকে রক্ষা করছে। এই আচ্ছা, আপনি তো মানে দেখতে গেলে প্রায় 26-27 বছর ধরে গাছের প্রতি পুরো ডেডিকেটেড। আপনি কিভাবে গাছকে, একটা সাধারণ মানুষ দেখুন, একটা বট গাছ বলুন বা অনেক জায়গায় কী হয়, আমাদের সরকারি সাবসিডি থেকে আমাদের যেহেতু ফরেস্ট এলাকা থেকে তো এমনি দেওয়া হয় গাছটা, কিন্তু ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট নিতে পারে না ওনারা। আসলে মানুষ সচেতন নয়, মানুষ ভাবছে প্রকৃতিতে পৃথিবীতে প্রচুর গাছ রয়েছে যার জন্য আমরা সারভাইভ করে যাব, কিন্তু করোনার সময় মানুষ জাতিকে বুঝিয়ে দিয়েছে যে অক্সিজেনের গুরুত্ব কতটা। একটা অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য মানে মাথা ঠুকে ফেলেছে মানুষ। আর এটাই বলার যে না, গাছ প্রত্যেকে সচেতন হতেই হবে, প্রত্যেকে রক্ষা করতে না, হবে। তারা গাছটাকে কিভাবে ট্রিটমেন্ট করবে ওটা যদি আপনি একটু হেল্প করেন, কারণ আপনি তো অনেক গাছ, প্রথম হয়তো বট গাছ আপনারও ঠিকঠাক যেত না, না, যেত না, অবশ্যই যেত না। তা আপনি কিভাবে, কি একটা কোনো যদি টিপস থাকে? টিপস বলতে আমি যেটা আমার অভিজ্ঞতায় বলবো, ছোট অনেকে বৃক্ষরোপণ করছেন, যে অরণ্য সপ্তাহ, অরণ্য দিবস কিংবা পরিবেশ দিবস, সেটা ভালো দিক। অনেকে বলে না রোপণ করছে মরে যাচ্ছে, তো তার মধ্যেও কিন্তু মানে ওই যে একদিনের নেশাটাকে বারবারের নেশায় পরিণত, একদিন না করে সেটা বারবার সচেষ্ট হলে নিজেরাই অভিজ্ঞ হয়ে যাবে। আর এই ছোটো চারা না লাগিয়ে 8-10 ফুটের গাছ একটাই লাগান, কিন্তু গাছটা বড় করে একদম 8-10 ফুট হাইট, যেটা গরুর মানে মৌটা খেতে পারবে না এমন গাছ, একটু মোটা ধরনের। ওটা হয়তো একটু খরচ বেশি পড়বে, কিন্তু ওতে কিন্তু ফলাফল খুব ভালো আসবে। মানে অনেকে লাগায় গাছ, প্রথমে লাগালো, দেখলো গাছটা বড়ই হতে হতে তার নেতিয়ে গেল, ঠিকঠাক চললো না, তার লোকের একটা ডিমোটিভেট হয়ে যায়। না 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 তাই বলছি, সেই জায়গায় ওরা ট্রিটমেন্টটা কিভাবে নেবে? না, ছোটো একদম না, একদম ছোট গাছ এনে জায়গা থাকলে বড় করুন, আর বড় বড় গাছই লাগান। ছোট গাছ কিন্তু আমাদের বাঁচানো সত্যি কঠিন হবে, কারণ কি সেটা গরু ছাগলের এলাকা, প্রত্যেকটা গ্রামীণ হ্যাঁ, এলাকায়, গ্রাম একদম। বাংলায় গরু থাকবেই, গরু থাকলেই সেগুলোকে ছিঁড়ে খাবে। এই জন্য তবে হ্যাঁ, নিম গাছ বলবো, নিম গাছ কিন্তু গরু ছাগল খায় না, সেটা রোপণ করলে দেখবেন সেটা প্রচুর পরিমাণে কোনো বেড়াও দিতে হয় না, সেই ছোটো থেকে একাই বড় হয়ে যায়। সেটাই বলবো সকলকে, যে ছোট চারা না লাগিয়ে, যেহেতু আমাদের রোড সাইড বা নদী পাড়, খাল পাড়, শ্মশানে এগুলো বড় গাছই লাগাতে হবে। আর নিজের এলাকা, নিজের জায়গা হলে ঘেরা থাকলে সেটা করুন। আর এবার বেড়া ঘিরবেন, দেখবেন যে টাকাটা বেড়া করতে খরচ, সেই টাকায় কিন্তু একটু যদি খরচ করে একটু সময় নিয়ে গাছ বড় করে তোলেন, সেই বেড়া দেওয়ার খরচের থেকে কিন্তু কম খরচে একটা গাছ অনেক বড় হয়ে যাবে, মানে বেঁচে থাকবে। এটাই। মানুষের মানে একটা বাড়ির জায়গাতে তারা বট গাছ লাগাতে পারে না, না তাদের পক্ষে সম্ভব হয় না, কারণ বট গাছে অনেকের না একটা না ইয়ে থাকে যে চেটের বাড়ি অবধি শেকড় আছে, পৌঁছে, তারপরে হ্যাঁ। সংস্কৃতির ব্যাপার, কুসংস্কার একটা, যে ভূতের ব্যাপারে অনেকে আমাকে বলে। তবে সেটা বটগাছ আমি লাগিয়েছি একটা কারণে, যে এটা প্রাকৃতিক একটা মানে হারিয়ে যাওয়া একটা গাছ। লোকে বলে বটের ছায়া মহান ছায়া, এরকম হ্যাঁ, একটা ব্যাপার। বটের ছায়া, এই জন্য আমি নদী পার খাল পার বেছে নিয়েছি। বাড়িতে তো কোনো মতে সম্ভব নয়, অনেকে বনসাই করে টপে ছোট করে রাখছে, সেটাও মানে সঠিক নয়, কেন গাছকে তার নিয়মে বাড়তে দেওয়া উচিত। অ্যাকচুয়ালি বনসাইতে তো সে কম খাবার দিয়ে তাকে ছোট করে রাখা। প্রত্যেকে বটগাছ নিজের বাস্তুতে তো হবে না, লাগানো উচিতও নয় আমি মনে করি। সেটা আপনি অন্য গাছ রোপণ করতে পারেন, যে বাড়িতে যদি 2 হাত জায়গা থাকে দেওয়ালের পাশে, অন্তত একটা সুপারি গাছ লাগাতে পারেন। সুপারি গাছ কিন্তু বাড়ির কোনো দেওয়ালের ক্ষতি করে না, সেটা অবশ্যই আর আপনি বাড়ির মানে বাইরে কোথাও যখন বট গাছ লাগাতে যান, আপনি কি কোনো সেখানকার কর্তৃপক্ষের কাছে পারমিশন নিয়ে কাজ করেন? না, এখন পর্যন্ত কোথাও আমি অনুমতি নিইনি, অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ কি আমি জানি এটা যেখানে রোপণ করছি সেটা নির্দিষ্ট নিয়মে একটু রোপণ করার চেষ্টা করি, যে কারোর ক্ষতি হবে না। এবারে সেটা জানি যে হয়তো কোথাও যেটা লাগাচ্ছি কারোর ক্ষতি হচ্ছে না এই গাছ, সেই জন্য আমি অনুমতি নিইনি। তবে এখনও পর্যন্ত অনুমতি না নেওয়াতেও কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। মোটামুটি তাহলে এই জার্নিটা আপনার এখনো অবধি তাহলে কোনো প্রবলেম আপনি ফেস করেননি, আর তাছাড়া আপনার কোনো আবদারও নেই কোথাও কিছু? আবদার বলতে না, অভিযোগ বলতে হয়তো কিছু ফোন আসে মাঝে মাঝে, যেটা যে না আমাদের ডাকুন, আমরাও পাশে আছি, থাকতে চাই। আচ্ছা। আবার সেক্ষেত্রে হয়তো সকলকে পাশে নেওয়া অনেক কারণে সম্ভব হয় না।
সেটা সম্ভব হয় না। কিন্তু আবদার বলতে প্রত্যেকের কাছে আবদার থাকবে যে বৃক্ষরোপণ নিজেরাও করুন। অনেকে আমার সঙ্গে জুড়তে চাইছেন, কিন্তু আবার মানে সকলকে হয়তো নেওয়া সম্ভব হয় না। অনেক মানে 5টা গাছ লাগাতে গেলে হয়তো 50 জন উপস্থিত হলে তখন গাছ লাগানো থাকবে না। ওই জন্য প্রত্যেকে আপনারা যে যার নিজের জায়গায় চেষ্টা করুন। জায়গা অবশ্যই আছে, আমরা উদ্যোগী হলে কিন্তু বহু গাছ লাগানো যাবে সম্ভব হবে। একদম। তাহলে আপনার এখন গ্রেটফুলনেস যদি দেখাতেই হয়, মানে কৃতজ্ঞতা জানানোর থাকলে আপনি কাকে জানান? আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে বলবো, আমার পরিবারকে বলবো, যারা পরিবারকে তো অবশ্যই বলবো, আমার গিন্নি মনিকাকে, ও পাশে থাকে, আমার মেয়ে শ্রীনিকা, ও তার বাবার ভালোবাসা ছুটির দিনে পায় না। আর সেই সঙ্গে সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষ যারা আমাকে একটা দুটো গাছ দান করেন, কিংবা বেড়া দান করেন, কিংবা ট্রেনের টিকিট দিয়ে সাহায্য করেন, প্রত্যেকে নতমস্তকে কুর্নিশ প্রণাম স্যালুট জানাই। থ্যাংক ইউ। বাবু, আপনাকে এর জন্য, আমাদের ডাকে আসার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তোমরা যেভাবে আমাকে উৎসাহিত করলে এই ভিডিওর মাধ্যমে, এটা কিন্তু অনেক বড় জিনিস। হয়তো মাঝে মাঝে মন খারাপ হয়, সমালোচনা হয় যে মাস্টার নিজের ফুটেজের জন্য করছে, কিন্তু সত্যি বলছি, একদিন দুদিন হয়তো অভিনয় করা যায়, ফুটেজ খাওয়া যায়, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাজ করে যাওয়া অসম্ভব। আমার মেয়ে যখন 6 মাস বয়স, তখন ওকে ছেড়েই বাংলাদেশ পাসপোর্ট ভিসা নিয়ে গেছিলাম। যেদিন যাব সেদিন আমার মেয়ের জ্বর। এবারে মানে মন খারাপ হয়ে গেছিলো, যেহেতু পাসপোর্ট ভিসার ব্যাপার, এর আগেও একবার ভিসা করে ক্যান্সেল করতে হয়েছিল একটি বিশেষ কারণে, তারপরেও গেছিলাম। মানে এই মেয়েকে, পরিবারকে ফাঁকি দিয়ে যাওয়া। এখন যখন দেখি না, রাস্তাঘাটে মানুষ ডেকে চিনতে পেরে আমাকে সেলফি তোলে, কেউ বা চা খাইয়ে দিয়ে যাচ্ছেন, কেউ বা একটু টিফিন করাচ্ছেন, মানে কেউ জলের বোতল কিনে দিচ্ছেন, মানে ভাবনার বাইরে। মানে এভাবেই যে মানুষ মানে কর্ম করে যাও, ফলের আশা করো না, এইগুলোই কর্মফল হয়ে যাচ্ছে। অনেকে মানে এখন পর্যন্ত ধরুন প্রচুর ক্লাব আমাকে সংবর্ধনা দিয়েছেন, কেউ বা মানে আমি জীবনে ভাবিনি দুর্গাপূজার পুজো মণ্ডপ উদ্বোধনে আমাকে ডেকে ফিতা কাটছেন। বিগত কয়েক বছরে প্রায় 10-15টা পুজো মণ্ডপ করেছি। এবছর 2027 সালের যে পুজো মণ্ডপ উদ্বোধনের দুর্গাপূজার প্রায় 4-5টি ক্লাব যোগাযোগ করেছেন। আমার মতো সাধারণ মানুষকে ওনারা বেছে নেবেন, সেটা কল্পনার বাইরে। আর রিসেন্ট তো আপনি দেখলেন যে প্রশ্ন বিজেতায় ইংরেজির আনসিন কোশ্চেন এসছে, মানে সেটা ভাবিনি। আমি একজন সাধারণ স্কুল শিক্ষক, আমার জীবনে বটবৃক্ষরোপণের যাত্রার কাহিনী নিয়ে ইংরেজি আনসিনে 20 নম্বর প্রশ্ন আসবে, সেটা জীবনের ভাবনার বাইরে। প্রায় ধরুন সেটা 8 লক্ষ ছাত্রছাত্রী এই প্রশ্ন করবে। এছাড়া আমি দেখলাম কিছু সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড আমাকে ছবি পাঠিয়েছেন, হাওড়া জেলার প্রায় 3000 প্রাইমারি স্কুলে আমাকে নিয়ে ইংরেজির 4-এর কোশ্চেন, মানে জীবনে ভাবিনি। এছাড়া তো অন্যান্য স্কুলের প্রচুর ইনবক্সে মেসেজ আছে, স্যার এবছর আপনাকে নিয়ে অমুক স্কুলে কোশ্চেন এসছে ইংরেজিতে। মানে পরম পাওয়া, জীবনে স্বপ্নের বাইরে। মানে এই ধরুন এখন পর্যন্ত প্রায় 400 ক্লাব, বেসরকারি সংস্থা আমাকে সংবর্ধনা দিয়েছে ডেকে, এবং সরকারিভাবে 3টে 4টে 5টা সংবর্ধনা পেয়েছি। সে কলেজ অফ এডুকেশন জম্মু ইউনিভার্সিটি, বায়োডাইভার্সিটি বোর্ড ওয়েস্ট বেঙ্গল সরকার, তারপর রয়েছে আমাদের কাঁথি মহকুমা প্রশাসন 2বার, কেন্দ্র সরকারের যে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, ওনারা সংবর্ধনা দিয়েছেন। ওনারা কোথা থেকে খুঁজে খুঁজে বের করে আমার মতো সাধারণ মানুষের এই সংবর্ধনাগুলো দিচ্ছেন, মানে সেগুলো স্বপ্নের বাইরে, সেগুলো ভাবনার বাইরে। আর এই সম্মান বা আপনি যে এই ভিডিও করে গেলেন আপনারা, মানে এটাও আমাকে বুস্ট করে দিল যে আগামী দিনে যখন কোনো কষ্ট লাগবে, যে মন হয়তো ভেঙে পড়বে না, যে হয়তো 1-2 জন সমালোচনা করছে, কিন্তু আমার পাশে হাজার হাজার লাখ লাখ মানুষের স্বপ্ন রয়েছে, ইচ্ছা রয়েছে। আপনার কাছে আছি। একদম ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগবে।